চলেছি আজকের যাত্রাপালা প্রযোজনা মায়ের দু চোখে অগ্নিবন্যা। থমকে গেলাম মা, থমকে গেলাম মা, থমকে তারে রা না না কাঁদছো কেন? কেন কাঁদছি তুই জানিস না? কেন কেন দিব্যে দিলে? কেন দিব্যে দিয়ে তুই বাধ্য করালি বল? কেন? কপাল যে কে কন্যাবে বলো, যে আমার বউ হবার কথা ছিল, হঠাৎ করে জানলাম সে আমার বউ নয়, সত্য আমার ভাইয়ের বউ। সত্য আমার কপালে আরো কত কি লেখা আছে কে জানে। মা, তুমি কোনদিন শুনবে তোমার এই খোকা মানুষ নয় মা, জানোয়ার। আমি টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার ভাই আমার কাছ থেকে আমার সব স্বপ্ন কিনে নিল। জানো তো মা, আমি টিনাকে ছেড়ে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কোনদিন তুমি বলবে না তো মা যে তুমি আমার মা নও? বলো না মা, কোনদিন তুমি বলবে না তো যে তুমি আমার মা নও? বলো না, আমি তোমার খবর দো, আমি তোমার নন্দা দো। বলো না মা, কোনদিন তুমি আমাকে বলবে না তো যে তুমি আমার মা নও? বলো না মা, মাথায় হাত বলো, আমি তোমার সন্তান, মাথায় হাতে বলো, বলো বলো বলো। এই যে সুশান্ত, মেসমশাই কেমন আছেন? ভালো, ফার্স্ট হোক ডাক্তারবাবুরা এই যাত্রায় সামনে নিচ্ছে, কিন্তু তোমাকে কে খবর দিল পতেদা? শান্ত থানায় ফোন করেছিল। আশ্চর্য, বর্দা তোমাকে ফোন করে এখানে আসতে বললো, অথচ নিজে একটিবারের জন্য আসতে পারলো না। হ্যাঁ, ওর ব্যাপারটা না আমারও ঠিক ভালো লাগছে না, বেশ কয়েকটা দিন লক্ষ্য করছি ও কেমন যেন পাল্টে যাচ্ছে। এনিওয়ে, ঘটনাটা ঘটলো কিভাবে? হ্যাঁ, আমাদের বাড়িতে তো একটার পর একটা দুর্যোগ নেমেই আসছে পতেদা। দুর্ঘটনা তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে সুশান্ত। তা ঠিক, আমি মনিকাকে ভালোবাসলাম, আমাকে বিয়ে করার তাগিদে মনিকা WBCS দিয়ে নির্ভীক ভিডিও হিসেবে কাজে যোগ দিল।
হ্যাঁ, ও আমাকে বলতো প্রত্যেকটা দেখে না আমি ঠিক পারবো। আমি এবার শ্রমের কাছে কোনোদিন হার মানবো না, দুর্নীতির কাছে কোনোদিন মাথা নত করবো না। কিন্তু মানতে হলো, আমাদের বিয়ের আগুনটা আস্তে আস্তে করে ঢিপে গেল, আর খুন হয়ে শ্মশানে মনিকার চিতার আগুনটা দাও দাও করে জ্বলে উঠলো। কিছু অসৎ দুর্নীতিবাজ মানুষের পাল্লায় পড়ে প্রথমে গণধর্ষণ, তারপর খুন হতে হলো মনিকাকে। আর আজ আমি ওর মনিকাকে হারিয়ে। ডোন্ট বি ইমোশনাল। যেটা হবে সেটা হয়ে গেছে। আশা করছি খুব শীঘ্রের মধ্যে আমরা মনিকার খুনের ধর্ষক এবং খুনিকে ধরতে পারবো। আমিও তো তাই চাই, কিন্তু কিন্তু আমাদের বাড়িতে যে একটার পর একটা দুর্যোগ নেমে আসতে বলতে না। বাবা মা ভর্তার জন্য যে মেয়েটার বিয়ে ঠিক করেছিল, কাল তাকে বিয়ে করে নিয়েছে মেজদা। আর এই নিয়ে আমাদের সংসারে নেমে এসেছে এক বিশাল ঝড়, কাল বৈশাখী ঝড়। কাল বৈশাখী ঝড় কি বলে গেল? স্যার এই যে স্যার আপনি এখানে। কিভাবে বিকাশ বাবু আপনি থানা ছেড়ে সোজা হাসপাতালে? আমি জানতাম স্যার আপনি হাসপাতালে আছেন, তাই বাধ্য হয়ে আমাকে ছুটে আসতে হলো। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। বলুন কি হচ্ছে? বলছি স্যার বলছি, আপনি যে চারটে লরি ধরেছিলেন, সেই চারটে লরির ড্রাইভারগুলো আজ কোর্টে তোলার কথা ছিল। হ্যাঁ, আমি তো সেভাবে চাচ্ছি রেডি করছি। সর্বনাশের কি হলো? হ্যাঁ বলছি আপনি থানা থেকে বেরোবার সঙ্গে সঙ্গে প্রায় 30 জন গুন্ডা থানায় এসে অ্যাটাক করে কিছু বোঝাবার আগে আমাদের সকলে আর্মস কেড়ে নিয়ে প্রত্যেক স্টাফকে মারধর শুরু করে দেয়। হোয়াট? হ্যাঁ স্যার, তারপর লোকআপের চাবি কেড়ে নিয়ে ওই লোকআপ থেকে 4 জন ড্রাইভারকে বের করে ওরা পালিয়ে যায়। আর যাওয়ার সময় ওরা বোমা লাঠি চার্জ করে কোনো রকমে স্যার আমি পালিয়ে আপনাকে খবরটা ছুটে দিতে এসেছি। ওরা কালো কিছু জানতে পেরেছেন? তা তো স্যার জানতে পারিনি। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, এস স্যার, এস, হ্যালো হ্যালো হ্যালো। জানি ছোয়া কেটে গেল। মেজবাবু আপনি গাড়ি রেডি করুন। কোথায় যাবেন স্যার? সততার দাঁড়িপাল্লায় ধর্ম অধর্মের ওজন করে দেখবো অধর্মের থেকে ধর্মের ওজনটা কতটা বেশি। তাই এবার যাবো। কোথায় স্যার? বীরনগর বাগানবাড়ি। লগন বাগান বাড়ি বলে এবারে মানি আসবে মানি। বিকাশ বাবু! সুন্দরী একটা মেয়ে, তাই না? ওই টিনাকে আমি আমার মনের খাঁচায় বন্দি করতে চাই, কিন্তু শালা ওই শোরের বাচ্চা আনোয়ার একটা ছেলের ভয়ে ভেগে পালিয়ে এলো। ভেঙে না গেলে যে ভোগে পাঠিয়ে দেবো। খামাস! এই শালা গণেশ কুণ্ডু কাউকে ভয় পায় না রে। এই গণেশ কুণ্ডু চোখের ইশারায় ওরকম হাজারো টিনা কিডন্যাপ হয়ে যায়। ছেলেটাকে ছেলেটা স্যার খবর নিয়ে জানলাম টিনার আশিক। আশিক? হ্যাঁ? আশিক মানে তো লাভার। ছেলেটার নাম কি? ছেলেটার নাম বস শান্তর ভাই প্রশান্ত। প্রশান্ত! আমার মুখের আহার কেড়ে নিতে চাই। আর এই গণেশ কুণ্ডু শালা কালো সাপের বাচ্চারে আমার লেজে যে পা দিয়েছে ছবল তো তাকে খেতেই হবে। এক কাজ কর, ওই প্রশান্তটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে টিনাকে আমার ডেরায় হাজির কর। কিন্তু বস আমি ভাবছিলাম ওই মোহিনী। আরে মোহিনী তো আমার বাগানের ফুল রে। এই গণেশ কুণ্ড এক ফুলের মধু বেশি দিন পান করে না, তাই আমার চা এবার টাটকা তাজা। ওই টিনাকে এবার আমি ভ্রমর হব, ভ্রমর হয়ে বসবো ওই শালি টিনার পাপড়িতে বসে আমি মধু পান করবো রে, মধু। এই শালা ভবন, তুই না রে, তুই না। ওই টিনার পাপড়িতে বসে মধু পান করবো আমি রে শালা, আমি।
সুস্থ, এখন আমি অনেকটাই সুস্থ, কিন্তু এই বাড়ির পরিবেশটা সে অসুস্থই থেকে গেল। তাই তো এই অতীতটাকে মনে করে এই বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে যেতে বড় ভয় হয়। তুমি আবার বিছানা ছেড়ে উঠে এসেছো? তোমার ওই এক দোষ, তুমি কারো কথা শুনতে চাও না। ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম করতে বলেছে, টেনশন করতে বারণ করেছে। সুলোচনা, সন্তানরা যখন বড় হয় তখন কোনোদিন বাবা মায়ের টেনশন কি কোনোদিন কমেছে নাকি? হ্যাঁ, তা ঠিক। তাই তো শান্তর জন্য আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারছি না গো। জানো, ইদানিং ও রাত্রে বাড়িও আসছে না। তাই নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করলে গম ভরে বলছে ওর নাকি নাইট ডিউটি আছে। আমার মনে হয় শান্ত টিনার ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারেনি। তাই আমি ঠিক করেছি শান্তর সম্পর্কে টিনার নামে আজে বাজে নিন্দা করব। তাতে যদি শান্ত টিনাকে কিছুটা ভুলতে পারে। মা, আমার জন্যই আপনাদের আজ এই অবস্থা, তাই না? আমি আপনাদের সংসারে বোঝা হয়ে গেছি। জানোই যদি, তাহলে এখানে কেন এসেছো? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। সুলোচনা, তোমাকে আমি কতবার বলেছি, সুলোচনা, এতে ওর কি দোষ সেটা বলতে পারো? কারো দোষ নয় গো, সব দোষ আমার এই ভাগ্যে। আমি বড় খোকার দিকে তাকাতে পারি না। আমি লক্ষ্য করছি এক নিমেষের মধ্যে ওর জীবনের হাসি আনন্দগুলো কিভাবে নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে। আমি মা হয়ে, বলো না গো, আমি মা হয়ে কেমন করে সেটা সহ্য করব? মা, ছোট মুখে একটা বড় কথা বলছি বলে আমাকে ক্ষমা করবে। আপনি যেমন বড়দার মা, তেমন আমার স্বামীরও মা। তাহলে আপনার ভালোবাসা শুধু বড়দার জন্য কেন? আপনার কাছে শুধু বড়দার আনন্দের মূল্য আছে, আপনার মেয়ে ছেলে কি বানের জলে ভেসে এসেছে? শুনতে যখন চাইছো তাহলে শোনো, আজ থেকে তুমি আমার স্বামী বলে বড়াই করছো, সেই স্বামীকে তুমি পেতে না যদি না আমার শান্ত থাকতো। সুলোচনা, কতবার তোমাকে এই কথাগুলো বলতে আমি বারণ করেছি। ওগো, বলতে পারছি না বলেন তো আমার এই বুকের ভিতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বৌমা, তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, যদি পারো তুমি তোমার দাদার সাথে একটু ভালো ব্যবহার করো। আমার শান্ত যে হিরের টুকরো ছেলে ছিল, হয়তো আপনার কাছে আছে, কিন্তু আপনার গুণধর ছেলের আসল রূপটা আমি দেখেছি। আমাকে আপনারা চিনবেন না, আমি এখানে কোনোদিন আসিনি, আজ এলাম বাধ্য হয়ে শুধু আপনাদের জন্য। তার আগে আপনার পরিচয়টা তো দিন। আমি বিকাশ দত্ত, লোকাল থানার সেকেন্ড অফিসার ছিলাম, বর্তমানে সাসপেন্ড হয়ে সাধারণ পাবলিক। আর আমার সর্বনাশটা করছে কে জানেন? কে? ওই আপনার বড় ছেলে, বেঈমান, ক্রিমিনাল, খুনি শান্ত। সুলোচনা, কি করছো কি? দ্বিতীয়বার ওই শব্দটা আমার সামনে উচ্চারণ করলে আমি খুশি মেরে তোর মুখটাই ভেঙে দেবো। বেরিয়ে যা তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। মাসিমা, আপনি আমার গালে চড় মারলেন, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা বলে যাই মাসিমা, আপনার ছেলের কুকীর্তির জন্য যেদিন আপনার বাড়িতে হাজার হাজার মানুষ এসে কৈফিয়ত চাইবে, সেদিন আপনি কয়জনকে চড় মারবেন বা কয়জনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? সবাইকে বেরাবো। আমার সারা পৃথিবী একদিকে, আমি আমার শান্তকে নিয়ে একদিকে থাকবো, কারণ আমি জানি আমার শান্ত কোনোদিনও কোনো খারাপ কাজ করতেই পারে না। ভালোবাসা ভালো সুলোচনা দেবী, আমার ভালোবাসার বয়ে অন্ধ হয়ে বাঘকে বিড়াল ভাবা ভালো নয়। মনে রাখবেন, বাঘের মুখে রক্তের স্বাদ লেগে গেলে বাঘ কিন্তু রিং মাস্টারকেও ছাড়ে না, আর তখন রিং মাস্টার হাজার চেষ্টা করেও কোন রকম ভাবে পালাতে পারে না। আমার ছেলে
আমার ছেলে যে ক্রিমিনাল তার কি প্রমাণ আছে আপনার হ্যাঁ কাছে? আছে আছে প্রমাণ আছে। ঠিক সময়ে ঠিক জায়গাতে আমি প্রমাণ পৌঁছে দেব। ছেলেকে সামলান, না হলে আপনাদেরকে পস্তাতে হবে। চলি, নমস্কার। ও গো, তুমি ওই লোকটার কথা বিশ্বাস করো না গো। ও যা বললো, আমার শান্ত সম্পর্কে যা বললো সব মিথ্যে। আমার শান্ত কখনো বাজে কাজ করতে পারে না। আমার শান্ত কখনো বাজে কাজ করতে পারে না। ও যা বলেছে মিথ্যে। শান্ত, আমরা কেউ ওনার কথা বিশ্বাস করি না। সুলোচনা, আমরা কি ওনার কথা বিশ্বাস সুলোচনা? করি মা? আমার শান্ত যে কাজ করতে পারে সেটাও আমি বিশ্বাস করি না, কিন্তু বিকাশ বাবুর এই সব কথা বলার পেছনে কি স্বার্থ থাকতে পারে? হিংসে। মা ছেলের ঘরটা ভাঙতে চাইছে। আমার শান্তকে নিয়ে ওরা হিংসে করছে। আর তুমি একটা কাজ করো, শান্ত বাড়ি ফিরে এলে আমার সাথে একবার দেখা করতে বলো। আমি নিজে শান্তর সাথে একবার কথা বলে দেখবো। ঠিক বলেছো। তারপর আমার শান্তর সম্পর্কে ওই বিকাশ বলে পাজি লোকটা যে আজে বাজে কথা বলেছে না, তাকে আচ্ছা করে তাই তার বলতে সুলোচনা, বিচারকের আসনে বসে আমি চিরকাল সঠিক বিচার করেছি। অন্যায় কোনোদিন আমি মানিনি, আর আজও মানবো না। অন্যায় আমি কিছুতেই মানবো না। কারণ একটা কথা মনে রাখবে সুলোচনা, চিরকাল আমি আইনে বসে, আইনের ওপর মাথার ওপর বসে ঠিক বলেছো। প্রত্যেকটি মানুষকে আমি সঠিক বিচার করেছি। প্রত্যেকটি গরিব সাধারণ মানুষের হয়ে আমি বিচারে নিজের পয়সা খরচ করে দাঁড়িয়ে আমি লড়াই করেছি। তাই অন্যায় কোনোদিন। আরে নমস্কার, আরে এসো। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। আরে থাক, কল্যাণ হোক। তুমি বুঝি টিনার দিদি? হ্যাঁ মাসিমা। তা তুমি কেমন দিদি? বোন নয় না বলে বিয়ে করে ফেলেছে। তো বোন তার শ্বশুর বাড়িতে কেমন আছে একবার নিজে চোখে দেখবে না? আপনার মতন মা পেয়েছে আমার বোন, এতে আমার চেয়ে খুশি আর কেউ নেই। তাই তো ইচ্ছা করে কোনো খোঁজ খবরে নিইনি। মা, ও মা, হ্যাঁ? আমি বাড়িতে এলাম তো এত আওয়াজ, চিৎকার চেঁচামেচি বলছে কিছু কি, হচ্ছে? ওই দেখ টিনার দিদি আর জামাইবাবু এসেছে। আচ্ছা। আর এ হলো আমার বড় খোকা শান্ত। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার কাছে কিন্তু আমি ক্ষমা চাইছি। না ক্ষমা কিসের? হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের সঙ্গে টিনার আমি সম্বন্ধ করছিলাম, কিন্তু আমি জানতাম না যে টিনা আপনারই ছোট ভাইকে ভালোবাসে। তাই আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। তাহলে আপনার সাথে আর কে এসেছেন বুঝি? হ্যাঁ, আজকে আমি এসেছি। আর আমার স্ত্রী আচ্ছা। রিনা। গা ছম ছম, কি হয় ছম ছমেরা যতই বারে তোমার কাছে সারাদিনে একবার না এলে না আমার ভালোই লাগে না। এ তো দেবালোক থেকে হয়ে আসছে বস। সুরা আর নারী ছাড়া পুরুষ মানুষের যে মনই মজে না। তুমি ঠিক কথা বলেছো। আমি বলি কি ডালে, এইসব কাজ ছেড়ে দিয়ে তুমি সৎভাবে জীবন যাপন করো। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, পুলিশ এভাবে তোমার পেছনে লেগেছে, করতে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমার মনে হচ্ছে তুমি কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে দাও। তুমি একদম চিন্তা করো না ডার্লিং, তুমি একদম চিন্তা করো না। ওই সেদিন থেকে আমার লরিগুলো ধরা পড়েছিল না, তারপরের দিন থেকে আমার নামে থাকা সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, গয়না সব আমি শান্তর নামে করে দিই। সন্তান
ফাঁসলে ফাঁসবে, শান্ত আমি কেউ না। কিন্তু শান্ত যদি পরে বেইমানি করে? শান্ত যদি বেইমানি করে, শান্তকে আমি খুনের দায়ে ফাঁসিয়ে দেব। এখন ঠিক 1 বছর আগে এই বীরনগর গ্রামে এক মহিলা ভিডিও হয়ে এসেছিল, এসেই এই বীরনগরের ভোলটাই পাল্টে দেওয়ার ব্যবস্থা করেছিল। একদিন রাত্রে কোকেন গাড়ি আমার লোড হচ্ছিল, দিল্লিতে ডেলিভারি আছে, এসে ধরে ফেললো। আমি তার কাছে গেলাম, বোঝালাম, টাকা দিতে চাইলাম না, শালি কিছুতেই কোনো কথা শুনলো না। আবার আমাকে ভয় দেখাতে আরম্ভ করলো, সে নাকি পুলিশকে সব কিছু বলে দেবে। আর তারপরের দিনে ছিল ওর বিয়ে। তাও আবার শান্তর ছোট ভাই সুশান্তর সাথে। সুশান্তর সাথে? হ্যাঁ, সুশান্তর সাথে। তারপর সেই সুযোগটাকে আমি কাজে লাগালাম। শান্তকে আমি উল্টো পাল্টা বলে ওই মনিকা ভিডিওর নামে অনেক কিছু বলে তার মাথাটাকে উত্তেজিত করলাম। তারপর? এমনিতেই তো অমাবস্যা বা পূর্ণিমার রাতে ওই শান্তর মাথাটা গরম হয়ে ওঠে। তারপর তার বিয়ের রাতে শান্ত তার ভাবি ভাতৃবধূকে নিজের হাতে খুন করলো। আর সেই ছবিটা আমার ক্যামেরার মধ্যে আমি আড়াল থেকে তুলে রাখলাম। কিন্তু শান্ত যে নিজের ভাবি ভাতৃবধূকে খুন করছে সেটা কি শান্ত জানতো না? না, জানতো না। আগে জানতো না, পরে বলি। এবার বুঝতেই পারছো, শান্ত যদি বেইমানি করে তাহলে শান্ত কি হবে? সত্যি বাস, তুমি একটা জিনিয়াস। কিন্তু ড্রাইভার গুলো ধরা পড়ে গিয়ে যদি তোমার নামটা বলে দেয় ডালে। আরে তুমি একদম চিন্তা করো না, শান্ত এতক্ষণ ওদের বুঝতে পেরেছো? শান্ত এতক্ষণ ওদের মায়ের ভোগে সব গোটাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। প্রথমে ওদের আমি ওই থানা থেকে উদ্ধার করি, তারপর সব গোটাকে গলাগুলো কেটে ওই কচু বাগানের নল মাঠে পুঁতে দিয়েছে। ভালো কাজ করেছিস। আচ্ছা শান্ত, শুনলাম তোর বিয়েটা নাকি ভেঙে গেছে। কে বললো না তো? হ্যাঁ, আমি শুনলাম ওই নিয়ে গেছে। হে ভেঙে গেছে তো? না 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 না, শোন না, সত্যি ভেঙে গেছে। নিয়ে না, তোর ভাইয়ের বউটা দেখি দেখতে খুব সুন্দর হয়েছে, একবার নিয়ে না আমার কাছে। শান্ত, এ তুমি কি করলে? বর্ষার গায়ে তুমি হাত তোলে? হাত তুললাম। কি ভেবেছিস সালা হারামি? কি ভেবেছিস তুই? হ্যাঁ, আরে ওটা ভরচাজ বাড়ির বউ। ভরচাজ বাড়ির বউটা হচ্ছে আমার ছোট বোনের মতো। আর তুই কি করে বলি ওই ছোট নিষ্পাপ বোনটাকে আমি তোর মতো একটা জানোয়ার হাতে তুলে দেবো? কাজটা তুই কিন্তু একদম ভালো করলি না। এই গণেশ কুণ্ডর গালে চড় মারার ফলটা হাতে নাতে পেয়ে যাবি। বাবু শিগগিরি পালান, বড়বাবু আপনাদেরকে ধরতে আসছে। সে কি, ওই সোরের বাচ্চাটা এখানে ঠিকানাটা পেলো কোত্থেকে? তা আমি স্যার জানি না, কোন রকমের খবরটা পেয়ে আপনাকে আমি ছুটে দিতে এসেছি। শিগগিরি পালান, না বস, শিগগিরি পালান। যাবেন না তো বস, যাবেন না। বেটা হারামি বুদ্ধি শালা নাটক করছে, নাটক করলো। এখন বড়বাবু তো বদলি করতে পারলো না, এখন এসেছে নাটক করে আপনাকে হড়কিয়ে দিতে, কিছু টাকা হড়কানোর জন্য। যাবেন না? হ্যাঁ। আরে সত্যি সত্যি যদি বড়বাবু আমাকে অ্যারেস্ট করতে আসে? আরে বড়বাবু মানে কে? বড়বাবু মানে তো প্রত্যয় কে? প্রত্যয় তো আমার ভালো বন্ধু। ঠিক আছে, আমি আছি। আসুক, আমিও দেখবো কি করে, যে কি করে আমার বসকে আমার সামনে গ্রেফতার করে আসুক। কি করবি তুই? কি আবার করবো? প্রথমে শুনুন, আমি আপনার নিয়ে উল্টো পুল্টা বলবো, মানে একদম উল্টা পুল্টা বলবো। আমি যা বলবো আপনি সবগুলোতে কিন্তু হ্যাঁ বলবেন। আমি যা বলবো আপনি সবগুলো কিন্তু হ্যাঁ 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 বলে যাবেন। এমন ওকে উল্টো প্যাঁচে আমি ফেলবো না। আপনি শুধু আমার খেলাটা দেখুন কিভাবে আপনাকে বের করে নিয়ে আসছে। আপনি কিন্তু শুধু কিন্তু হ্যাঁ বলবেন, বাস। গণেশবাবু, আপনি ওর কথা শুনবেন না, আপনি শিগগিরি পালান। আমার কিন্তু খারাপ লাগছে। তো ঝামেলা দরকার নেই, চলুন আমরা এখান আরে থেকে যাওয়ার পালিয়ে দরকার যাই। নেই, আমি আছি তো, কি দরকার যাওয়ার? চলুন। আসুক না। সুযোগ দেয় না ম্যাডাম। ডোন্ট মুভ, কেউ বলাবার চেষ্টা করবে না। আরে প্রত্যয় যে আমার বন্ধু, আয় কাছে আয় বন্ধু, আয় আর তোর নিষ্ঠা, তোর কর্তব্য, হ্যাঁ দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে ভাই। হ্যাঁ, তেমনি তোর মতো সৎ পুলিশ অফিসারকে দেখে যেমন বুকে খুব আমার আনন্দ হচ্ছে, তেমনি তোর থানাতে এই বিকাশ বাবুর মতো একটা বেইমান পুলিশ অফিসার আছে, এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। শান্ত, বেইমান পুলিশ অফিসার নয় বলতে চাস, দেখ তুই এসেছিস আসামিদের অ্যারেস্ট করতে, আর উনি এসছেন আসামিদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। থামুন আপনি, একদম থামুন। বাজে কথা বলবেন না কিন্তু, একদম বাজে কথা। কি ভেবেছেন আপনি সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি দিনের পর দিন, রাতের পর রাত এই গণেশবাবুর কাছে আপনি টাকা খান?
শান্ত বলুন। এ তোর কি হলো রে? হ্যাঁ, এটাই তো উল্টো প্যাঁচ। আমি যা বলছি আপনি শুধু হ্যাঁ বলুন, বাঁচবেন তো হ্যাঁ বলুন। শালা উল্টা পেঁচে আমার প্যাচে ফেলবি না? না না, আমি আপনার নুন খেয়েছি, আপনাকে আমি প্যাঁচে ফেলবো? আপনি শুধু হ্যাঁ বলুন, বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, উনি দিনের পর দিন আমার কাছে ঘুষ খেতেন। গণেশ বাবু আপনার ব্যবস্থা আমি পরে করছি। আর বলো তো, গণেশ কুণ্ডু কি আপনারই নাম? হ্যাঁ, এই তো গণেশ, গণেশ কুণ্ডে। আমাকে বললো জানিস জানিস তো শান্ত, আর এইসব দু নামের ধান্দায় আমি থাকবো না। আমরা কেন? বলছে না, এইসব ধান্দাতে আমার কাজ করতে একদম ভালো লাগছে না। তাহলে কেন ভালো লাগছে না? বলছে না না। এই শালা সৌরের বাচ্চা, তোকে কখন বললাম বে? হ্যাঁ, আপনি বলেননি উল্টো প্যাঁচ, উল্টো প্যাঁচ। আপনি শুধু হ্যাঁ বলবেন, হ্যাঁ। এই শালা উল্টো প্যাচ করতে করতে আবার প্যাচে ফেলবি না তো? আরে না না না, দেখ, ঠিক বলছিস তো? একদম, আপনি শুধু হ্যাঁ বলবেন, হ্যাঁ। হ্যাঁ, ওই আমার নামই গণেশ কুণ্ডু। হ্যাঁ, ওই বললো যে আমি 2 নম্বরের ধান্দায় থাকবো না, এইসব কাজ বন্ধ করে দিয়ে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি থানাতে গিয়ে ধরা দিয়ে দেবো, এটাই বললো। কখন বললাম বে? আপনি বলেন, আপনি হ্যাঁ বলুন যে হ্যাঁ আমি বলেছি, এটা বলুন। আপনি উল্টো প্যাচে খেলছি তো, প্যাচ খেলছি বলুন। হ্যাঁ, আমি গণেশ কুণ্ডু, কিন্তু আমাকে অ্যারেস্ট করে আপনি কোনো প্রমাণই পাবেন না। বাবু, ইয়েস স্যার, ওনাকে অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। প্রমাণ প্রমাণ আমি তৈরি করে দেবো। শোনো, বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না। আমি কথা মাত্র 2টো বলবো। একটা কথা হচ্ছে, তোমরা যখন গল্প করছো তখন শুনলাম যে ওর নাকি সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। তাহলে তো শালা এখন পথের ভিখারি হয়ে গেছে, কিছু তো নেই। আমি তাই বলছি, তো আমার তো বিয়েটা ভেঙে গেছে, আর তোমারও বিয়ে হয়নি। না, তাই আমরা যদি বিয়েটা করিনি কেমন হবে? সমস্ত সম্পত্তির মালিক আমি আছি, আমি মরে গেলে শালা মালকিন তুমি হবে, বুঝেছো? তাহলে বিয়েটা করে নিলে কিন্তু ভালো হয়। এটা হচ্ছে তোমার কাছে ভালো খবর। খারাপ খবর হচ্ছে, তুমি যদি মনে করো, আমি ভাবছিলাম যে তুমি যদি গণেশ কুণ্ডুর হয়ে একটু সাক্ষী দিয়ে দিতে, আমার হয়ে যদি একটু সাক্ষী দিয়ে দিতে যে হ্যাঁ এইসব কাজগুলো করেছে, ও নোংরা অমুক তমুক এইসবগুলো যদি বলতে, তাহলে খুব ভালো হয়। আর যদি তুমি সাক্ষী না দাও তো আমি আদালতে যাব। আমি আদালতে গিয়ে বলবো যে তুমি আমাকে রেপ করে। হ্যাঁ, এমনি ঘটনা হচ্ছে এখন, চিন্তা নেই। এমনি ঘটনা অনেক পড়ে আছে থানাতে। তাই বলছি, যদি ভালো চাও, বিয়ে টিয়ে করে সুখে একটা ছোটো পাড়া ঘর করবো, সংসার করবো, থাকবো দুজনে, তুমি হ্যাঁ বলে দাও। বলে ওর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দাও, চলে যাও। হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে তাড়াতাড়ি করো, দেরি করবে, যাও 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 যাও, আমি আছি তো, আমি বলে দাও। আরে যাও, বলো না, সাক্ষী দাও না। আমি রাজি। মোহিনী, এই, চুপ। অনেক সহ্য করেছি, আর নয়। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। এখন আমি শান্তকে ভালোবাসি। হ্যাঁ, এতে অবাক হওয়ার কিছু নেই ভাই। এরা হচ্ছে সালা ডেকোরেটরের মাল। আজ বিয়ে বাড়ি তো কাল শ্রাদ্ধ বাড়ি, হ্যাঁ, আজ রঙিন কাপড় তো কাল সাদা ধান। এদের বিশ্বাস করিস না বাবা। প্যান্ডেলওয়ালাদের মতো শুধু কাপড়টা খুলবে, শুধু হ্যাঁ পেমেন্ট দিলেই চলবে, ব্যাস। এই দেরি করিস না, একে অ্যারেস্ট করবে। দিনের পর দিন ধরে অনেক সহ্য করছি। এবার তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমি নেব আমার সমস্ত অন্যায়ের চরম প্রতিশোধ। শান্ত, তোকে যে আমি বিশ্বাস করতাম। কেন বিশ্বাস করতে না বাকি? জানেন না আমি শালা পাক্কা হারামি মা। আমি নিজের বাপকে বিশ্বাস করি না, আমি আপনাকে কি করে বিশ্বাস করবো? শুনুন, এই পৃথিবীতে বিশ্বাস বলে কিছু নেই। এটা কুকুরকে বিশ্বাস করবেন, কিন্তু একটা মানুষকে বিশ্বাস করবেন। যান, সময় নষ্ট করবেন না, যান। ওই শালা, জেল থেকে তুমি বেরিয়ে আসবো, তারপর শালা আমি তোকে দেখে নেবো রে শালা, বুঝেছিস? এ প্রদয়, দেখ কানের সামনে কি সব বাজে বাজে গালিগালাজ করছে, অ্যারেস্ট করে নিয়ে যায় না। বাবু, ইয়েস স্যার, উঠুন, অ্যারেস্ট করুন ওনাকে। ইয়েস স্যার, ইয়েস স্যার। কি অ্যারেস্ট করবে বাবা? এই চেহারার পুলিশ, এ আবার কি অ্যারেস্ট করবে? হ্যাঁ, আরে মশাই, চুপ করুন তো। বর্তমান যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, যাদের যোগ্য আছে তাদের কোনো চাকরি নেই। আরে ঘুষ, ওটা টাকা দিয়ে চাকরি পেয়েছি, টাকা দিয়ে। চেহারা পাতলাই হোক আর মোটাই হোক, টাকা পেলেই হলো। চলুন চলুন গণেশ বাবু। শান্ত, জেল থেকে তো আমি একদিন বেরিয়ে আসবোই, আর সেদিন হবে তোর জীবনের সাথে সে বেইমানি করে তোর আমি ধরে রাখি না মুন্ড।
কাছে সাহায্য করার জন্য তোকে আমার অশেষ ধন্যবাদ। আরে না বন্ধু। না না না, তো ধন্যবাদের কি আছে, ধন্যবাদের কি আছে ভাই, বন্ধু ভাই বন্ধুকে সাপোর্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে শুন কি যে কথা বলছিলাম, যে তুই ওই লরি ড্রাইভারগুলো কোথায় পাবি? গাদারঘাট, গাদারঘাটে সব কটা ড্রাইভার কিন্তু ওখানে গোডাউনে লুকিয়ে রয়েছে। ওখানে তুই রেড মার্ক সব কটাকে পেয়ে যাবি। আইছে, আমি গণেশকুণ্ড সমস্ত সম্পত্তি সিল করবো। তোর এই জন্য ভালো লাগে না কেন? তোরা উল্টো পথে হাঁটিস কেন? আমি কি বললাম? আমি বললাম রেড কর, তুই বললি সিল করবো। কেন সিল করবি? ও তো কিছু নেই, সারা সরে বাচ্চা কিছু নেই। এই কাঁদে কান্দে না বাবু, বলছি তো কথা বলছি তো, কান্দে না বলছি কথা বলছি তো, কিছু নেই। মদ আর মেয়ে ছেলে তো সব গুছিয়েছে, আছে শুধু লেদ কারখানা, সেটা আবার ওই মোহিনীর নামে। কান্দে না বলছি তো। ওটা কিছু করিস না, সিল টিল করিস না, ওটা ছেড়ে দে ভাই। ওটা যদি তুই সিল করে দিস তাহলে ভালো লাগে। আরে বাবা, এত কান্নাকাটির কি আছে? আরে ভালো লাগে না, বিয়ে করার আগে তো ঝামেলা, শালা বিয়ের পর কত ঝামেলা। ঠিক আছে ওটা ছেড়ে দে ভাই, ওটা ছেড়ে সিল করিস না। হ্যাঁ বল। তুই অত চিন্তা করার কিছু না, আমি তো রয়েছি তোর বন্ধু। হ্যাঁ, আর এক কাজ করিস, কাল একবার এনাকে নিয়ে না থানায় আসিস। কেন? আরে বাবা, ইনভেস্টিগেশনের কাজ আছে তো, এত টেনশন কেন? ঠিক আমি রয়েছি তো, ঠিক আসি আজকে। আচ্ছা, হ্যাঁ যাক, একটা অধ্যায় শেষ, মানে গণেশের অধ্যায় শেষ। এবার এ শান্তর অধ্যায়ে শুরু। আরে মহিনী, আমি আমার মায়ের কাছে শান্ত, বাইরে শুয়োরের বাচ্চা, দিনে মায়ের ছেলে, রাত্রে কষায়। সব কটা বেঈমান, সব কটা বেঈমানদের আমি শালা বাপ। সব কটা বেঈমানদের আমি হচ্ছে বাপ। বাবা, পেটে পেটে তোমার এত বুদ্ধি? পেটে বুদ্ধি থাকে না মা, পেটে বুদ্ধি থাকে না, বুদ্ধি মাথায় থাকে, পেটে বাচ্চা থাকে, বাচ্চা। বুঝেছে? উল্টো পুল্টো ডায়লগ বললো না, পেটে বুদ্ধি। হ্যাঁ, এবার তো খেলবো আমি আসল খেলা। হ্যাঁ, এবার চালাবো আমি আমার সাম্রাজ্য। যে সাম্রাজ্য তো তোকে আমি করবো রানী, আমার রানী হয়ে থাকবি। আমি তোকে বিয়ে করবো, তাকে বিয়ে করার আগে তো আমাকে তোর সাথে ফুলসজ্জনা। উল্টো পাল্টা বলছো। বিয়ের পরের দিন ফুলসজ্জা, বিয়ের পরের দিন কাল রাতে। তাহলে কাল রাত্রি হবে। শুন না, কাল রাত্রি নামটা শুনলে আমার কিন্তু বড় ভয় হয়। কেন মনে নেই? ওই কাল রাতের দিনেই তো লক্ষেন্দ্রকে কালসাপে কামড়িয়েছিল। তো তাই তো বলছি, আমি যদি শুয়ে পড়ি আর যদি কালসা বেরিয়ে যায়, কামড়িয়ে যায়, তাহলে ফুলসজ্জার আগে পটল ডাললাম। না শোনো আমার, পুচু আমার, তুমি মরে গেলে যে আমি বিধবা হয়ে যাবো, জান আমার। তোমাকে আমি কিছুতেই মরতে দেবো না। ফুলসজ্জার আবার কাল রাতে সারা রাত আমি নাচ গান করবো, পায়ে ব্যথা হোক, তো তোমাকে আমি মরতে দেবো না। আমি কেমন করে নাচ গান করবো একটু তাহলে তোমাকে দেখি। একদম বাবা রে, টাকার জন্য আর কত নাচ নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগো। আজকে সবার ঘুমের ছুটি, পাতা খুলে রাখো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগো। চাঁদ জেগে থাকো, তারা
চিনে ফেলেছে, আদম এই দুইজনে চিনে ফেলেছে তাদের ওই সংস্কারকে। কিরকম করে সময় স্রোতের মতো বয়ে যায় বলুন দেখি, কেবল থেমে যাচ্ছে মানুষগুলো। মান আর হুঁশের মধ্যে জোর লড়াই, মানবতার সেন্ট্রালে কি আগে যাবে কে জানে। যারা আজ বাংলাতে আগুন জ্বালাচ্ছে আগুন, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপটাকে ভেঙে দিয়ে ওই ডিস্কো ড্যান্সের থেকে করবো বলছে ওই প্রমোটাররা। রমাপদ চৌধুরী বন পলাশী পদাবলী পালার কীর্তনে আসরে আজকাল আধুনিক শিল্পীরা গাইছে টুম্পা সোনা দুটো হাম্পি দে না। লজ্জা লজ্জা, এ হচ্ছে স্বাধীনতা লজ্জা। তাই তো আমি পাগলের মতো চিৎকার করে বলি, বন্ধ করো স্বাধীনতার নামে এইসব স্বেচ্ছাচারিতা, তোমরা বন্ধ করো। চারিদিকে বেনো জল, ওই দেখুন। বলনি না, বলো তুমি শান্তকে চিনলি করে, কি ওর পরিচয়? সব কথা বলার সময় একটা আসেনি, সময় হলে সব কথা বলবো। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না রে না? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না, তা করছি না, কিন্তু তবু আমি একজন সাংবাদিক, কোনো অজানা তথ্য পেলে তা খুঁজে বের করতে আমার ইচ্ছে করে। কিন্তু সাংবাদিক, সংবাদপত্রে নতুন হরবি সব সংবাদ যে চাপা পড়ে যায়। ঠিক ঠিক বলেছো বরাঙ্গনা। খবরের কাগজে প্রথম পাতায় থাকে গুপ্ত রোগ আর ঋতু বন্ধের বিজ্ঞাপন, যা উলঙ্গ ননারীর ছবি, যা দিকে গোল্লায় গেছে টিনেজাররা, ভুগছে ঐতিহ্য, ভুগছে আবেগ। আর খবর থেকে ভেতরে তা আবার বাসি খবরই বেশি। মেদিনীপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন হয়েছে, খবরটা ছাপাই হবে না? যদি সেই সময় বিশ্বকাপ চলে, শালারা নিজেদের দাদা দিদার খবর রাখে না, খবর রাখে ফুটবল প্লেয়ার দাদা দিদার। ওই দেখুন ওদিকে আরেক সমস্যা। সত্যি করে বলো কিনা, কি জানো তুমি, কেন সে আমার দাদাকে দেখে তোমার দিদি চমকে গেছিল? বিশ্বাস করো প্রশান্ত, আমি কিচ্ছু জানি না। এই বাড়িতে বউ হয়ে আসার আগে তোমার বরটাকে আমি কখনো চোখেই দেখিনি। আশ্চর্য, তাহলে দাদাকে দেখে সেদিন তোমার দিদি চমকে উঠেছিল কেন? জানো প্রশান্ত, আমার দিদি না বরাবরই একটু চুপচাপ, ওর ব্যক্তিগত ব্যাপারে আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি। আর দাদাকে যে জিজ্ঞেস করবো তারও কোনো উপায় নেই, মা সবসময় দাদাকে আগলে আগলে রেখেছে। একটা বাক্স। বাক্স? হ্যাঁ, আমার দিদি ডয়ারের মধ্যে একটা ছোট্ট বাক্স আছে, দিদি সারাক্ষণ ওকে তালা দিয়ে রাখে। আমার মনে হয় ওর মধ্যে কিছু থাকতে পারে। রিনা প্লিজ, বাক্সটা আমায় দাও রিনা, ওই বাক্সে জানি আমি তোর পুরনো অতীত আছে। কেন এত জানার ইচ্ছে? পাক খাটতে তোমার ভালো লাগলেও আমার যে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে কাল রাতে গিয়ে ও বাড়ি থেকে বাক্সটা চুরি করবো। সেই বরং ভালো, চলো। চুরি চুরি হয়ে যাবে ওই মেয়েটার সম্মান। না 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 না, এসব নিয়ে আমি কি ভাবছি, কিন্তু যাদের নিয়ে ভাবছি তারা দিব্যি আছে, বেশ সুখে আছে। ওই দেখুন শান্তর মা শান্তকে নিয়ে কেমন করে ঘুম পড়াচ্ছে, ওই দেখুন ওই দেখুন। ঘুমা বাবা ঘুমা, রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লালপুরি নীলপুরি কল্পনা, রাত নামে
কি হয়েছে মা? তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো মা। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই বাড়িতে আসছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, জিজ্ঞাসা করলেই বলছিস তোর নাইট ডিউটি আছে। এমন তো কোনোদিন করিসনি, কি হয়েছে তোর আমাকে বল। আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না মা। মা কেন? সেদিন টিনার দিদিকে দেখার পর আমি চিৎকার করে উঠেছিলাম না মা? হ্যাঁ, সেদিন তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি কেন চিৎকার করলাম। সেদিন তুই আমার প্রশ্নের কোনো উত্তর দিসনি, কিন্তু আজ দিচ্ছি মা। ওই টিনার দিদি একজন পতিতা মা। হ্যাঁ মা, ওই টিনার দিদি পতিতা। তাই তো বলছি মা যে ভাই ওই টিনার সাথে এক বাড়ির ছাদের তলায় থাকলেও আমি কিন্তু ওদের সাথে থাকতে পারবো। তাই তো বলছি মা ভাই আর ভাইয়ের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তার মানে ওরা এই বাড়িতে থাকলে আমি থাকতে পারবো না। ওদের তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও না। তুই কি পাগল হয়ে গেলি? তুই কেন ভুলে যাচ্ছিস আমিও তো প্রশান্তর মা। বেশ তাহলে থাকো তুমি ওদের নিয়ে, আজ থেকে জানবো আমার কোনো পরিচয় নেই, আমার কোনো ঠিকানা নেই। আমি রাস্তায় একটা অনাথ ছেলে। তুমি আমাকে মারলে মা? হ্যাঁ মারলাম। এর যদি কোনোদিন এমন কথা বলিস আবার মারবো। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি তোর মা। ওরে শান্ত, হ্যাঁ মা। মায়ের আঁচলে যে সন্তানের শ্রেষ্ঠ ঠিকানা রে বাবা। আমাকে তুই কথা দে আর কোনোদিন এরকম অলক্ষণের কথা বলবি না। কথা দে। বলবো না মা, বলবো না। তাহলে মা এক কাজ করো বা ওরা থাক না, ওরা বাড়িতে থাক। চলো আমরা কোথাও পালিয়ে যাই। চলো। দাঁড়ান, আপনাদের কাউকে কোথাও যেতে হবে না। আমি আড়াল থেকে সব শুনেছি। এই পরিবার, এই সংসার ভেঙে যাক তা আমি চাই না মা, তাই আমরাই এখান থেকে চলে যাচ্ছি। বৌমা শোনো, ওর কথা তুমি কিছু মনে করো না। তুমি জানো তো তোমার বড়দা একটু রাগে। কিন্তু মা, আমার দিদির সম্পর্কে এত বড় একটা অপবাদ শোনার পর আমি কোন মুখে এই বাড়িতে থাকবো আপনি বলতে পারেন? বৌমা তুমি কেন বুঝতে চাইছো না? তুমি চলে গেলে তোমার সাথে আমারও প্রশান্ত চলে যাবে। মা যেও না বাবা, তোমরা যেও না, তুমি যেও না, তুমি চলে গেলে আমার প্রশান্ত। মা, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি না, কিন্তু দাদাকে সবার সামনে টিনার দিদিকে এইভাবে অপমান করাটা ঠিক হয়েছে? প্রশান্ত, আমার কথা শোন। তোর দাদার কথা কিছু মনে করিস না বাবা। তোরা যাস না কোথাও, তোরা যাস। কেন মা তুমি কেন এত কথা বাড়াচ্ছ মা? কেন এত কথা বাড়াচ্ছ? তুমি কি জানো না মা, ও টিনার দিদি তো পতিতা মা। কোনদিন শুনবে ও দিদির মতোই? চুপ কর, তোরা চুপ কর। তোদের দুই ভাইয়ের কি হচ্ছে? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। চলে এসো প্রশান্ত। কেন বারবার বাধা দিচ্ছ মা? কেন বারবার পেছনে রেখে আমাকে তুমি দুর্বল করে দিচ্ছ? আচ্ছা মা, আজ যদি আপনার মেয়েকে কেউ এরকম ভাষায় কথা বলতো আপনি কি মেনে নিতে পারতেন? মা কি বলবে রে? মা কি বলবে? আমি বলছি তোদের দুজনকে আমি বলছি, তোরা এখন এই বাড়ি ছেড়ে চলে যদি না যাস, তোরা দুজন আমার মায়ের মোরা। এবার তো যেতে দাও মা, এবার তো যেতে দাও। হ্যাঁ মা, এবার তো যেতে দিন। আচ্ছা মা, আপনার মনে আছে আপনি আমাকে একদিন বলেছিলেন আমি যেন কোনোদিন বড়দাকে অসম্মান না করি? আমি কিন্তু করিনি মা, আমি কিন্তু বড়দাকে অসম্মান করিনি। কিন্তু বড়দা আমার সাথে আছে ব্যবহারটা করলো,
তারপরেও কি আপনি বর্দাকে সাপোর্ট করবেন? বলুন না মা, আপনি কি বর্দাকে সাপোর্ট করবেন? ওরে ওরে প্রশান্ত, বৌমা, আমি ঈশ্বরের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা জানাচ্ছি, তোমরা তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমার আমার আশীর্বাদ তোদের তোদের মাথায় রইল। মাগো, মাগো, তোমার মুখে শুনছিলাম না, বিয়ের 8 বছরের মাথাতেও তুমি যখন কোনো সন্তানের মা হতে পারোনি, তখন তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে কুকথা বলেছিল বলে বাবা এক কাপড়ে তোমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসে। মা, তারপর তুমি আব্বুকে, দাদাকে আর ভাইকে পৃথিবীর আলো দেখিয়ে মা না হতে পারার কলঙ্ককে তুমি মুছেছিলে। মা, শান্ত, আজ আমিও আমার স্ত্রীর প্রতি অন্যায়ের প্রতিবাদে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মাগো, মাগো, বর্দা আমাদের জন্য এই বাড়ির দরজা বন্ধ করে দিলেও তোমার জন্য আমাদের বাড়ির দরজা চিরকাল খোলা থাকে, চিরকাল খোলা থাকে। राम मुझे बता दे मेरा कसूर किसने किया है, माँ कैसे बेच दूं तेरे बिना, ओ मेरी माँ कैसे जीऊंगा मैं, होके जुदा इसी दर्द को कैसे सहूंगा मैं, जिसमें और जामे होगा न फसला, तेरी उंगली पकड़ के चला, तेरी उंगली पकड़ के चला, मेरी ममता चला। माँ, ओ मेरी माँ, मैं तेरा लाडला, तेरा लाडला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में बना। माँ, ओ मेरी माँ, मैं तेरा लाडला, माँ, ओ मेरी माँ, मैं तेरा लाडला, मेरी माँ, मैं तेरा लाडला, तेरे उंगली पकड़ के শুধু শুধু আমার গেছে 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 মা, গেছে, বিদায় হয়েছে। এবার থেকে আমি 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 এই বাড়িতে শুধু একা, শুধু একা একা তো মা বলে ডাকবো। তুমি তুমি
গেছে। এবার থেকে এবার তুমি তো শুধু আমার মা বলো মা, এবার থেকে তুমি আমায় শুধু খোকা বলে রাখবে, খোকা বলে রাখবে, আমার মা। তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ মা, আমি অনেক ওরে শান্ত, মা, আমি না কেন পাচ্ছি মা তোর সাথে একমত হতে, কেন মা? আর না পাচ্ছি আমার এই মমত্ব বোধকে গলা টিপে মারতে। মা, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট কেন মা? আমি আছি তো, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি মা, আমি ডাক্তার দিকে যাচ্ছি মা। কেন বলো? ডাক্তার নয় কেন? ওরে তুই প্রশান্তর বৌমাকে ফিরে না মা, না তা হয় না মা, না মা, আমি ওদের ফিরিয়ে আনতে পারবো না। তুমি শুধু আমার মা। হ্যাঁ মা, তুমি শুধু আমার মা। বলো মা, ওই ভাইদের মা নাও, তুমি ভাইদের মা নাও, আমার মা। তুমি শুধু আমার মা শুধু ও ভাইদের মা নাও। হ্যাঁ মা, আর তা যদি না হয় মা, তুমি যদি আমাকে ভাত খেয়ে না দাও, তুমি যদি আমাকে খোকা বলে না দেখো, তুমি যদি আমাকে ঘুম পাড়িয়ে না দাও, তোমার এই খোকা বিষ খাবে মা। ঈশ্বর, তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষার মাঝখানে দাঁড় করালে ঈশ্বর? একদিকে শান্তর অন্ধ ভালোবাসা, অন্যদিকে প্রশান্তর পথে অবিচার। একদিকে শান্তর মা ডাকার আকুলতা, অন্যদিকে প্রশান্তর চোখের জল। বলে দাও ঈশ্বর, আমি এখন কি করব? এই হতভাগিনী মায়ের এখন কি করা উচিত? তুমি বলে দাও। একে হতভাগিনী মায়ের ব্যথার বালিশে মুখ কুচে কান্না ছাড়া আর কি কিছু নেই ঈশ্বর, আর কে? মাসিমা, কোথায় তুমি? হ্যাঁ মাসিমা, আমি কিন্তু শান্তির সাথে দরকার বুঝি। কিন্তু আপনার চোখে জল মাসিমা, কেন, কি হয়েছে? ও কিছু নয়, মেয়েদের তো চিরকাল কাঁদতেই হয় বাবা। তুমি শান্তির সাথে দেখা করতে এসেছো? না মাসিমা, আমার একটু সুশান্তকে দরকার। ও তো বাড়িতে নেই বাবা, তোমার মেসোমশাই ওকে নিয়ে ডাক্তারখানায় গেছে। তাহলে এখন আমি কি করি? কথাটা আমি কাকে বলি? কথা? কি কথা বাবা? সে আপনাকে বলা যাবে না। কি এমন কথা যেটা তুমি আমাকে বলতে পারছো না? আমাকে বলো বাবা, আমি শুনবো। কথাটা শুনে আপনি ঠিক থাকতে পারবেন তো? একটা ছবি দেখে নিজেকে ঠিক রাখতে? তুমি কি বলছো বাবা? আমি তো তোমার কথা ঠিক বুঝতে পারছি না। না বুঝেছি কোথাও মা,
না বুঝারই কথা, কথাটা বলতে আমার আমার ঠোঁট কাঁপছে, ছবিটা দেখাতে আমার ছবি হাত কাঁপছে। কথা তুমি কি বলতে চাইছো প্রত্যয়? আমাকে পরিষ্কার করে বলো তো। আপনার ছোট ছেলে মনিকা নামে একজন সৎ সাহসী মেয়েকে ভালোবাসতো, আর বিয়ের দিনে সেই মনিকা খুন হয়। হ্যাঁ, সেই জন্য তো সুশান্ত আর জীবনে কোনোদিন বিয়েই করলো না। গতকাল গণেশকুণ্ডকে 3rd ডিগ্রি প্রয়োগ করার সময় ওর কাছ থেকে আমি একটা ছবি পাই, আর তার থেকে জানতে পারি আপনার ভাবি পুত্রবধূর খুনিকে। কে সে? খুনি যখন খুন করছিল গণেশকুণ্ড আড়াল থেকে এই ছবিটা তোলে, আর এতেই আছে আপনার ভাবি পুত্রবধূর খুনির ছবি। নিন দেখুন ছবিটা। কই দেখি। আপনি আপনি কি বলছেন দিদি? এই কথা আপনি আগে বলেননি কেন? আজও বলতাম না যদি সুটকেসটা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা না পড়। কিন্তু দিদি, তোর এই অবস্থা করলো কে? কি লাভ জেনে, কি লাভ? তোরা কি পারবি আমার সেই আগের জীবনটাকে ফিরিয়ে দিতে? তোরা কি পারবি আমার শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়া গাছটাকে আবার লাল আবিরে ভরিয়ে দিতে? পারবি না, পারবি না। তাহলে কিসের প্রতিশ্রুতি, কিসের জবানবন্দি বল? কিন্তু আমার দাদা যে সবার সামনে আপনাকে অপমান করেছে। কৌরব সবাই দ্রৌপদীজিকে তাই হতে হয় ভাই। দিদি, না দিদি না, শুনেছি বেহুলা যেদিন লেখুন লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে বেহুলা যেদিন 7 সমুদ্র 13 নদী পার করে স্বর্গে পৌঁছিল লক্ষিন্দরের প্রাণ ফেরাতে, সেদিন ভগবানেরা বিনা স্বার্থে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ কোন স্ত্রী যদি অসুস্থ স্বামীকে নিয়ে ভগবানের আধুনিক সংস্কার ডাক্তারের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে তার সুস্থতা দূরের কথা, ভুল ট্রিটমেন্টে তার হাত কেটে বাদ দিতে হয়। ভুল ট্রিটমেন্টে সেই স্বামীর মৃত্যু পর্যন্ত হয়। ওরে দিদি, বেহুলা যদি এই 2024 সালে স্ত্রী হতো, তাহলে প্রাণ পাওয়া তো দূরের কথা, লক্ষিন্দরের ডেথ সার্টিফিকেটটাও পেত না। হ্যাঁ দিদি, হ্যাঁ, কোনো কিন্তু নয়। তোর উপর যে অপবাদ হয়েছে তার প্রতিকার আমাদের করতেই হবে। কিন্তু তার আগে দিদি, ওনার একটা চাকরির প্রয়োজন। কি আমি ঠিক কথা বলেছি তো মিস্টার প্রশান্ত ভট্টাচার্য? আমি মোহিনী দত্ত। আমার একটা লেদ কারখানা আছে। কিন্তু সেখানে আমার কি প্রয়োজন? ম্যানেজারের চাকরি। হ্যাঁ, তুমি কর্মখালি বিজ্ঞাপন দিয়েছে, সেটা দেখে আমি তোমার বাড়িতে এসেছি। এখন যদি তুমি চাকরিটা না করে চাও, আমি অন্য গাড়িতে বাড়ি যাবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাঠিয়ে আপনি ডাইরেক্ট আমার বাড়িতে? এই হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এই হলো আমার অফিসের কার্ড। আর হ্যাঁ, কাল যদি চাকরিতে জয়েন না করেন, দয়া করে যেন ফোন করে জানিয়ে দেবেন। আচ্ছা বেশ, চলি, গুড বাই, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। চাপ বাবা, দুম করে এলো, ফট করে চাকরি দিলে চলে গেল। এখনকার দিনে এরকম হয় নাকি? আমার তো ভাবতেই খারাপ লাগছে। না না, তুমি এক কাজ করো, জামাইবাবুকে একটা খবর নিতে বলো, কেমন? হ্যাঁ, তার জামাইবাবুকে বলে আমি খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ সেটাই। প্রশান্ত, বৌমা, মা 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 মা, তুমি এই বাড়িতে? মা, আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না মা। আচ্ছা মা, আপনি এবারে ঠিকানা পেলেন কি করে? ওরে, সন্তান মাকে ভুল বুঝে দূরে সরে থাকতে পারে, মা, তাই বলে মা কি সন্তানদের ছেড়ে থাকতে পারে?